আজকে আমরা আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের অসাধারণ কিছু সাংগঠনিক সফলতা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আসেন আমরা একটু আধুনিক রাষ্ট্রবিজ্ঞান কবজায় নিই। তো আপনারা কইতে পারেন যে ডেস্টিনির লগে আবার আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কি? জি আছে ভাই, আছে, সম্পর্ক আছে। আসেন আমরা আলাপে যাই, তাহলে বুঝতে পারবেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ উপাদান হইতেছে বৈধতা উৎপাদন বা প্রোডাকশন অফ ভ্যালিডিটি। এটা হইতেছে একটা উপাদান। আর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আরেকটা উপাদান হইতেছে সম্মতি উৎপাদন বা প্রোডাকশন অফ কনসেন্ট। দুইটা জিনিস, কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দুইটা জিনিস। একটা হলো বৈধতা উৎপাদন মানে প্রোডাকশন অফ ভ্যালিডিটি, আর আরেকটা হইল সম্মতি উৎপাদন মানে প্রোডাকশন অফ কনসেন্ট। কঠিন লাগতেছে? আচ্ছা একটু আলোচনা করি, আলোচনা করলে বুঝতে পারবেন আসলে এটা কঠিন তেমন কিছু না। তো বৈধতা উৎপাদনের কিছু উদাহরণ এখন আপনাদেরকে দেই। যেমন ধরেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রোডাকশন অফ ভ্যালিডিটি বা বৈধতা উৎপাদনের একটা অন্যতম মাধ্যম। অনেকগুলো উদাহরণ, এর ভিতরে একটা উদাহরণ দিতে পারি আমরা। যেমন ধরেন পারিবারিক গঠনে বৈধতা উৎপাদন মানে পারিবারিক বা পরিবার গঠনে বৈধতা উৎপাদন। এর একটা উদাহরণ হইতেছে বিবাহ মানে বিয়া শাদী, নিকা। একটা উদাহরণ দিই। ধরেন একটা ছেলে আর একটা মেয়ে যদি বিয়া না কইরা এক ঘরে থাকে, এইটা কিন্তু বৈধ হয় না। কিন্তু ওই একই জিনিস যদি কেউ বিয়া কইরা কাজী সাহেবরে ডেকা কবুল বইলা দুই পক্ষের সম্মতিতে বিবাহ কইরা এক ঘরে থাকে, তাইলে ওইটা কিন্তু কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। তো ওইটাই হইতেছে প্রোডাকশন অফ ভ্যালিডিটি বা বৈধতা উৎপাদন। তাইলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই প্রোডাকশন অফ ভ্যালিডিটির একটা উদাহরণ হইতে পারে পারিবারিক গঠনে বৈধতা উৎপাদনের ক্ষেত্রে বিবাহ। এবার আসেন দ্বিতীয়টা দেহি। আচ্ছা কইতাছি, দাঁড়ান। এটা হলো একটা। দ্বিতীয়টা হইল সামাজিক গঠনে বৈধতা উৎপাদন মানে সমাজ গঠনে বৈধতা উৎপাদন। কিরকম? যেমন ধরেন গ্রাম দেশের পঞ্চায়েত, বা ধরেন চেয়ারম্যান, বা ধরেন মেম্বার। আমাদের হজরত আলী ভাই কেরানীগঞ্জ থেকে ভাই লিখছেন, আসসালামু আলাইকুম বোরান ভাই, কেমন আছেন? আমাদের এনএফসি এবং 10 পয়েন্টের প্রোডাক্টের ব্যাপারে নতুন তথ্য থাকলে কিছু বলবেন। ভাই এই তথ্য প্রযুক্তির যুগে সব তো এখন ওপেন, নতুন করে বলার কিছু নাই। যথাসময়ে সব ইনশাল্লাহ আমরা সবাই জেনে যাব আর কি। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তাইলে প্রোডাকশন অফ ভ্যালিডিটি বা বৈধতা উৎপাদনের আরো একটা মাধ্যম হইতেছে পঞ্চায়েত, মেম্বার বা চেয়ারম্যান। একটা উদাহরণ দেই। যেমন ধরেন আপনি সামাজিকভাবে যে কোনো সিদ্ধান্তই নেন, এটা যদি পঞ্চায়েতের সম্মতি না থাকে বা পঞ্চায়েতের এটার যদি রায় না থাকে, তাইলে আপনি কিন্তু এটাকে সামাজিকভাবে বৈধতার পক্ষে আনতে পারবেন না। যেমন ধরেন গ্রাম দেশে অনেক সময় এরকম হয়, কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা প্রোগ্রাম করতে গেলে যদি গ্রামের পঞ্চায়েত বা মুরব্বীদের সবার সাথে সমন্বয় আপনি করতে না পারেন, তাহলে দেখবেন আপনার প্রোগ্রামে লোকজন আইব না এবং সামাজিকভাবে আপনার এই প্রোগ্রামটা গ্রহণযোগ্য হইব না। তার মানে সামাজিকভাবে বৈধতা উৎপাদনের অন্যতম মাধ্যম হইতেছে পঞ্চায়েত, মেম্বার বা চেয়ারম্যান। গেল এটা দ্বিতীয়। তৃতীয় নাম্বার জিজ্ঞেস করি, সেটা হলো রাষ্ট্রীয় গঠনে বৈধতা। দাঁড়ান, একটা আইসে, এটা একটা ডলা দিয়া লই। রাহাত খলিফা নামে একটা আইসে। এই তুই কি মিয়া খলিফার বাইরে? ওই যে মিয়া খলিফা ওই যে পর্ন হাবে যে কি না কি জানি করে, তুই কি মিয়া খলিফার ভাই? তুই তো রাহাত খলিফা। কি লাগছে যে তোর বাপ মানে তোমার বাবার কাছে জিজ্ঞাসা করো তোমার মা কি বিয়ে করছে কিনা, তার আগে তুই যে তোর মারে জিজ্ঞাসা কর তোর মারে তোর বাপি বিয়ে করছে কিনা, কারণ তোর নাম তো রাহাত খলিফা। ওই যে মিয়া খলিফা আছে না, ওই যে কি করে না করে মিয়া খলিফা সম্পর্কে তো আপনারা জানেন, ওই যে কি জানি না কি করে। তো তুই তো হইলি মিয়া খলিফার ভাই রাহাত খলিফা। তুই যা তোর মারে জিগা
তোর মারে তোর বাপে বিয়া কইরা তোরে পয়দা করছে না, তোরে বিয়া না কইরা পয়দা করছে? তুই রাহাত খলিফা, মিয়া খলিফার ভাই, তোর মারে যায় তুই জিগা বাইঞ্চ। দাঁড়ান ভাই, ডলা শেষ, এবার আসেন আবার আলোচনায় আসি। 3 নাম্বার, রাষ্ট্রীয় গঠনে বৈধতা উৎপাদন বা রাষ্ট্র গঠনে বৈধতা উৎপাদন। যেমন দেখেন, এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী, এই ক্যাটাগরির যে ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা রাষ্ট্র গঠনের একটা বৈধতা উৎপাদনের অংশ হিসেবে আমরা তাদেরকে কিন্তু চিহ্নিত করি। তাদেরকে আমরা এমপি বানাই, তাদেরকে আমরা মন্ত্রী। আখতারুজ্জামান ভাই কমেন্ট করছেন, ভাই কেমন আছেন, আপনার কথাগুলো খুব ভালো লাগে। জি ভাই ধন্যবাদ, ভালো আছি, আপনাকেও ধন্যবাদ। তো রাষ্ট্র গঠনে বৈধতা উৎপাদনের মাধ্যম হইতেছে কি? এমপি, মন্ত্রী বা প্রধানমন্ত্রী। আমরা যাদেরকে এমপি বানাই, যাদেরকে মন্ত্রী বানাই, এবং এমপি মন্ত্রীরা বৈধতা উৎপাদনের মাধ্যমে যারে প্রধানমন্ত্রী বানায়। এটা গেল 3 নাম্বার। চতুর্থ হইতেছে অর্থনৈতিক গঠনে বৈধতা উৎপাদন। এটাও কিন্তু ওই যে প্রোডাকশন অফ ভ্যালিডিটি, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানেরই একটা ধারা। সেটা কি? যেমন ধরেন ব্যাংক, বিমা। আপনি ধরেন ব্যাংকের মাধ্যমে আপনি একটা ব্যাংক যদি অনুমোদন নিতে পারেন, তাহলে ব্যাংকের অনুমোদন নিয়ে আপনি যতই টাকা টুকা কালেকশন করেন, এটা কিন্তু অবৈধ হবে না। রাষ্ট্র আপনাকে এটা স্বীকৃতি দিছে। কিন্তু ব্যাংকের অনুমোদন ছাড়া আপনি যদি অবৈধভাবে টাকা কালেকশন করেন বা মূলধন সংগ্রহ করতে থাকেন, আপনি কিন্তু এটার বৈধতা পাবেন না। সেম ভাবে বিমা বলেন, ব্যাংক বলেন বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বলেন, মানে রাষ্ট্রীয়ভাবে আপনি যদি অর্থনৈতিকভাবে বৈধতা পাইতে চান, তাইলে আপনার ব্যাংক, বিমা বা বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আপনার লাগবে। এইটারে বলে হলো অর্থনৈতিক গঠনে বৈধতা উৎপাদনে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি, প্রোডাকশন অফ ভ্যালিডিটির একটা পার্ট। হাসান ভাই আসসালামু আলাইকুম। রাহাত খলিফাকে আমার কাছে পাঠাও, আমি ওর মিয়া খলিফাকে খুঁজতেছি, ও একবার আমার প্যান্ট খুলে মিসাইল দেখে পলাই গেছে। হাসান ভাই, এগুলো তো আসুদার গোষ্ঠী, এগুলো তো আমরা যে কি পাগলা, এগুলো তো আমগরে চিনে না। মানে আমরা যে ধরেন তেল ছাড়া গোয়া মাইরা দিই, এগুলো তো চিনে না। আইসে কর্তিকা বালসাল, এগুলো ওই যে কাকার দালাল আর কি, আসুদার গোষ্ঠী, এগুলো ঠাপাইয়া যে আমরা দৌড়ের উপরে রাখি, এগুলো তো আমগরে চিনে না। ও হাসান ভাই, আপনার মিসাইল থেকে হালাই পলাইছিল, ওরে দিলেন না গোয়া মাইরা। যাই হোক হাসান ভাই, আপনার এই প্রোগ্রাম বা ভিডিওগুলো আমরা দেখতেছি, আশা করি সামনে আপনি আরো অ্যাক্টিভিজম চালাইবেন, আমরা অপেক্ষায় আছি। এনিওয়ে, 5 নাম্বার যে বিষয়, যেটা প্রোডাকশন অফ ভ্যালিডিটি বা বৈধতা উৎপাদনের ক্ষেত্রে পঞ্চম উপাদান হইতেছে ধর্মীয় গঠনে বৈধতা উৎপাদন। দেখেন, ধর্মীয় গঠনে বৈধতা উৎপাদনের ক্ষেত্রে আমরা কাদেরকে বৈধতা দিছি? মুফতি, মাওলানা বা ইমাম সাহেব যারা। যেমন ধরেন আপনি যে কোনো ধর্মীয় ইস্যুতে একজন মুফতি যখন একটা বক্তব্য দেয়, আপনি কিন্তু এটাকে গুরুত্ব সহকারে নেন। বা যখন কোনো একজন মাওলানা একটা বিষয় উপস্থাপন করে, এটাকে আপনারা গুরুত্ব সহকারে নেন। তার মানে আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের আলোকে আমরা প্রথম যে পয়েন্টটা সেটা দেখলাম, প্রোডাকশন অফ ভ্যালিডিটি বা বৈধতা উৎপাদনের ক্ষেত্রে আমরা 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। একটা হলো পরিবার গঠনে বৈধতা উৎপাদন, যেমন বিবাহ, এটা একটা বৈধতা উৎপাদনের মাধ্যম। বিবাহ ছাড়া আপনি পরিবার গঠন করলে এটা বৈধ হবে না। 2 নাম্বার, সমাজ গঠনে বৈধতা উৎপাদন, যেমন পঞ্চায়েত, চেয়ারম্যান বা মেম্বার, এদের কনসেপ্ট, এদের বৈধতা বা এদের অনুমোদন ছাড়া আপনি কোনো কিছু করলে এটা সামাজিকভাবে বৈধতা পাবে না। 3 নাম্বার, রাষ্ট্র গঠনে বৈধতা উৎপাদন, যেমন ধরেন আপনাকে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, এই সার্বিক কার্যক্রম, এইরকম একটা সেট আপনাকে তৈরি করতে হবে, দেন এটা বৈধভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে, আদারওয়াইজ এটা বৈধ হবে না। চতুর্থত, অর্থনৈতিক গঠনে বৈধতা উৎপাদন, যেমন আপনি যদি অর্থনৈতিকভাবে বৈধতা পেতে চান, তাহলে আপনাকে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক, বিমা বা কোনো একটা অনুমোদন নিতে হবে। এবং পঞ্চমত, ধর্মীয় গঠনে বা ধর্মীয় ভিত্তিতে বৈধতা উৎপাদন আপনি যদি নিতে চান, সেক্ষেত্রে মুফতি বা মাওলানা, তাদের বৈধতা বা তাদের অনুমোদন আপনার প্রয়োজন হবে। এটা হলো প্রোডাকশন অফ ভ্যালিডিটি বা বৈধতা উৎপাদন, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের একটা ধারা। এবার আসেন আমরা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আরেকটা ধারায় যাই, সেটা হইতেছে প্রোডাকশন অফ কনসেন্ট বা সম্মতি উৎপাদন। সম্মতি উৎপাদনটা কি? এবার আসেন ওই যে প্রোডাকশন অফ ভ্যালিডিটির সাথে প্রোডাকশন অফ কনসেন্টের একটু মিল আসেন আমরা মিলাই। 1 নাম্বার, পারিবারিক গঠনে বৈধতা উৎপাদন। দেখেন, আপনি সামাজিকভাবে বিয়ে করার জন্য যা যা অনুমোদন দরকার সবই করলেন, কিন্তু দেখেন ছেলে মেয়ের মধ্যে একজন আরেকজনের মতামত দিল না বা কনসেন্ট দিল না, তাইলে এই বৈধতা উৎপাদনের কোনো মূল্য নাই। বুঝতে পারলেন?
দ্বিতীয়, সমাজ গঠনে বৈধতা উৎপাদন। যেমন ধরেন আপনি পঞ্চায়েতে ম্যানেজ করলেন, আপনি মেম্বার চেয়ারম্যান সবাইরে ম্যানেজ করলেন, কিন্তু আপনি সামাজিকভাবে যেই কাজটা যেই পক্ষের মাধ্যমে করতে চাইতেছেন, আপনাদের দুই পক্ষের মধ্যে যদি একটা সমন্বয় না হয়, তাইলে ওই পঞ্চায়েত মেম্বার চেয়ারম্যান এরা যতই অনুমোদন দিক, এটার কিন্তু কোনো কি আসে না, বৈধতা আসে না। সেমভাবে রাষ্ট্রীয় গঠন বলেন, অর্থনৈতিক গঠন বলেন, ধর্মীয় গঠন বলেন, সব ক্ষেত্রেই বৈধতা উৎপাদনের অন্যতম মাধ্যম হইতেছে সম্মতি উৎপাদন। তো এই দুইটা বিষয়ের ক্ষেত্রে আমাদের বিখ্যাত ইতালিয়ান দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানী নিকোলো ম্যাকিয়াভেলির মতে বৈধতা উৎপাদনের ক্ষমতা সম্পূর্ণভাবে সাধারণ জনগণের হাতে নিহিত। একইভাবে সম্মতি উৎপাদনের ক্ষমতাও সম্পূর্ণভাবে সাধারণ সাধারণ জনগণের হাতে। আমাদের মামু হারুন রশিদ মামু লেখছে, একবার চিতার বাড়ি খাইলে বুঝতো, একবার চিতার বাড়ি খাইলে বুঝতো আমরা কি জিনিস। মামু কথা সত্য, কথা সত্য। যাই হোক, আসেন এইবার মামু, ঠিক আছে, আমরা তাহলে আবার আলোচনায় আসি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঘাউরা জেনারেশনের ডাই হার্ট পিপল আমাদের শাকিল হাসান ভাই লিখছেন, তোর আব্বা বিশ্ববাটপার রফিকুল আমিনের দালা, সাহস থাকলে সামনে আস। এগুলার সাহস নাই তো। ওই আসুদার গোষ্ঠী, ওই যে রাহাত খলিফা, মিয়া খলিফার ভাই, ওই যে মিয়া খলিফা যেখানে মারা লয়, পর্ন হাবে যে মারা লয় না, ওইটার ভাই তো হইলো এটা। এগুলার তো জন্মের ঠিক নাই, জানেন না? রাহাত খলিফা মিয়া খলিফার লগে কি মিল? ওইটার দেখলেই এখন আপনারা কইবেন, এই তুই তো মিয়া খলিফার ভাই। মিয়া খলিফা যেরকম মানে বেজন্মা পয়দা, তুই ওরকম বেজন্মা পয়দা। ওইটারে দেখলেই আপনারা এখন, এই যে রাহাত খলিফা নামে যে বাটপাটটা আছে, ওইটারে দেখলেই আপনারা এখন কইবেন মিয়া খলিফার ভাই। ঠিক আছে, ওকে। নাসির উদ্দিন ভাই, ধন্যবাদ ভাইজান, অনেকদিন পরে একটু লেটে আসলাম, চালিয়ে যান। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাই। এনিওয়ে, তাইলে এবার আসেন, এতক্ষণ তো আমরা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান কপসাইলাম, এবার আসেন দেখি আধুনিক রাষ্ট্রবিজ্ঞান কপসাইলাম এটার সাথে আসলে ডেস্টিনির কি মিল আছে। আসেন এবার দেখি। আমি দুইটা পয়েন্ট আলোচনা করছিলাম যে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের, একটা হলো প্রোডাকশন অফ ভ্যালিডিটি আর আরেকটা হলো প্রোডাকশন অফ কনসেন্ট। তো এবার আসেন দেখি প্রোডাকশন অফ ভ্যালিডিটি বা বৈধতা উৎপাদনের সাথে প্রোডাকশন অফ কনসেন্ট বা সম্মতি উৎপাদনের কি যোগসূত্র আছে। এই যে একটু আগে আমি যার নাম কইতেছিলাম, নিকোলো ম্যাকিয়াভেলির মতে, উনার মতে যে কনসেন্ট ইজ পাওয়ার, মানে সম্মতিই ক্ষমতা। এই যে দেখেন, বিয়ার ক্ষেত্রে ছেলে মেয়েরে সম্মতি দিতেছে, মেয়ে ছেলেরে সম্মতি দিতেছে, বিনিময়ে উভয়ের প্রতি কিন্তু একটা অধিকার জন্ম নিতেছে। তো ওইটাই ওই যে নিকোলো ম্যাকিয়াভেলি ওইটাই বলছেন যে সম্মতিই হইতেছে ক্ষমতা। তো এবার আসেন আমরা দেখি ডেস্টিনির ক্ষেত্রে এটার মিল কোথায়। এই যে এতক্ষণ যে আমরা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান কপসাইলাম, এবার আসেন দেখি এটার মিল কোথায় আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে শাকিল ভাই লেখছেন, রফিকুল আমিন বাটপার 100 টাকায় বছরে 1800 টাকা লাভ যে দিবে, এটার কি রফি? হ্যাঁ তো কত কিছুই দেয়, বছরে 100 টাকা 1800 টাকা দেয়। আসলে ধরেন নিয়তি যদি না থাকে টাকা ফেরত দেওয়ার, তাহলে বছরে 100 টাকা 1800 টাকা কইলেই কি আর 3600 টাকা কইলেই কি, বুঝেন নাই? যাক, ওই আলোচনায় পরে যেমন। তাহলে আসেন সম্মতি উৎপাদনের ব্যাপারটার সাথে এই যে প্রোডাকশন অফ ভ্যালিডিটি এবং প্রোডাকশন অফ কনসেন্ট, রাষ্ট্রবিজ্ঞানের এই দুইটা পয়েন্টের সাথে আমরা এবার ডেস্টিনির বিষয়টা একটু মিলাই। এই যে দেখেন আমার কাকায়, এই যে এখন যে দৌড়ের উপরে আছে, 15ই জানুয়ারি বাইর হওয়ার পরে পিএইচডি ফোরাম রে নিয়ে কি দৌড়াদৌড়ি করছে? করে নাই। পিএইচডি করে ডাকছে? ডাকে নাই। ডেমন করে ডাকছে? ডাকে নাই। হ্যাঁ ভাবছো দয়া, ওই যে তার ওই যে অমুক ফোরাম তমুক ফোরাম, হ্যান ফোরাম তেন ফোরাম, সিপাসাবাদিয়া প্রোগ্রাম করছে, ইফতার মাহফিল করছে, এই করছে। এখন গত 5-6 মাসে হ্যাঁ যখন দেখছে যে পাবলিক কনসেন্ট বা ওই যে সম্মতি আর তার দিকে নাই, তারে আমরা আর সম্মতি দেই না, তারে সম্মতি দিছিলাম, এই জন্য সে ক্ষমতার অধিকারী হয়েছিল। এখন আমরা সাধারণ জনগণ তার কাছ থেকে সম্মতি উঠাই নিছি, হ্যাঁ হান্দরের উপরে আছে। সম্মতি এটাই হলো শক্তি বা সম্মতি ক্ষমতা। এই যে নিকোলো ম্যাকিয়াভেলির কথাটা এবার বুঝতে পারছেন? সাইফুল ভাই লেখছেন, ওস্তাদ আজকে দালাল ইউনুস সম্পর্কে কিছু বলবেন কিনা? মক্কেল বিহীন উকিল, দুর্নীতিগ্রস্ত বিনিয়োগকারী টাকা আত্মসাৎকারী, নতুন বোর্ড সম্পর্কে নেগেটিভ কথা বলে আমরা সবাই সজাগ থাকবো। এই উকিল সাহেবের ব্যাপার নিয়ে কাজ চলতেছে, সময় মতো আরো কিছু ইয়া হবে, একটু অপেক্ষা করেন। আর ওই যে হ্যাঁ কিছু বিষয় আমরা জানি, ওই যে বাটপারি কইরা ইয়া করছিল, ওই যে নিজে নিজে একটা মাল্টিপারপাসও করছিল, ওই মাল্টিপারপাস কইরা মানুষের কাছ থেকে বলে টাকা টুকা লইছিল, মানি রিসিটও দিছিল। এই তথ্য আমরা সংগ্রহ করতেছি, সময় মতো
সবকিছুই হবে। সাইফুল ভাই একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। হের লগে একটু ব্যক্তিগত খাতির আছে, তো সম্পর্কের খাতিরে অনেক কিছু এখনো কই না আর কি। যাই হোক, সময় মতো ধরা হবে, টেনশন নিয়েন না। এনিওয়ে, আসেন আমরা মূল আলোচনায় থাকি। তাইলে নিকোলো ম্যাকিয়াভেলির কথাটা ডেস্টিনির সাথে চমৎকারভাবে আমরা শুধু মিলাই দিতে পারি এভাবে: যেদিন থেকে নিরঙ্কুশ সম্মতি আমরা রফিকুল আমিনের কাছ থেকে উঠাই নিছি, সেদিন থেকেই তার নিরঙ্কুশ ক্ষমতা শেষ। তার মানে কনসেন্ট ইজ পাওয়ার। নিকোলো ম্যাকিয়াভেলির এই কথাটা কিন্তু শতভাগ সত্য। আজকে আমরা তার কাছ থেকে কনসেন্ট উঠাই নিছি, সে হন্দরের উপরে আছে। 12 সালের আগ পর্যন্ত আমাদের সবার কনসেন্ট আমরা তার কাছে দিয়ে রাখছিলাম যে হ্যাঁ ওকে, আপনার প্রতি আমাদের সম্মতি আছে। তখন সে ছিল নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। এখন তার কাছ থেকে আমরা সম্মতি উঠাই নিছি, সে এখন আর নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী না। সে এখন দেখেন না, সিপাদিয়া ডায়মন্ডের পিছে ঘুরে, পিএইচডির পিছে ঘুরে, অমুকরে ফোন দেয়, তমুকরে ফোন দেয়। কালকে একজন আমারে ফোন দিছিল, না আমার কইলাম না, ফোন দিয়া কইতাছে, আমারে তো ফোন দিয়া তেলাইতেছে, পিএইচডি ফোরামে যাইতে কইতাছে, 5,000 টাকা দিয়া সদস্য হইতে কইতেছে। আমি কইলাম যে আমাদের পিএইচডি ফোরামে তো সদস্য হইতে কোনো টাকা টোকা লাগে না, তো কাকার পিএইচডি ফোরামে সদস্য হইতে যদি 5,000 টাকা দিয়ে সদস্য হওয়া লাগে, আপনি গোয়ামারা খাইতেছে লেখান। তো ওই বেড়ায় কয় যে 5,000 কেন, 5 টাকাও দিব না। এবার বুঝতে পারছেন কাকার ফিল্ডে কি অবস্থা? মানুষে এই যে এই কাকার ক্ষেত্রে কি ধরনের নেগেটিভ কথা কয়। আর ডায়মন্ড যাহের মিটিং এ যায়, হেরা তো আসলে যায় আর কি, যাওয়ার লেগে যায় আর কি। যাই হোক, অনেক কিছু আছে এখনো কোয়া যাইতেছে না, এটা ধীরে ধীরে সবই আপনারা জানবেন। আমাদের সিলেট জেলা এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়ক জনাব গৌসুদ্দিন মোহাম্মদ জুবাইর ভাই লিখছেন, রফিকুল আমিন আদালতের ঐতিহাসিক রায়ে টাকা জমা না দেওয়ার জন্য পাগলের মতন বোর্ডের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। রাইট, আদালতের রায়ে কিন্তু তার সমস্ত সম্পত্তি এগুলা কিন্তু বিক্রি কইরা স্টেক হোল্ডারদের টাকা ফেরতের নির্দেশনা আছে। এগুলা ধীরে ধীরে সবই আপনারা জানবেন। আমাদের অনারেবল সিওও অ্যান্ড অনারেবল চিফ কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, উনি গত 2টা প্রোগ্রাম আমাদের শামীম ভাইয়ের সাথে যে ডিটুকে ব্যাকগ্রাউন্ড 2টা প্রোগ্রাম করছেন, 15 এবং 16, আপনারা এটা দেখবেন। এটা দেখলে বিস্তারিত জানতে পারবেন। মোহাম্মদ এন কবির ভাই লিখছেন, সালাম দিয়েছেন। জি, ওয়ালাইকুম সালাম কবির ভাই, কেমন আছেন? এনিওয়ে, তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম, সম্মতি ক্ষমতা, এবং রাষ্ট্রীয় গঠন বলেন, অর্থনৈতিক গঠন বলেন, ধর্মীয় গঠন বলেন, সব ক্ষেত্রে বৈধতা উৎপাদনের একটা অন্যতম মাধ্যম হইতেছে সম্মতি। তো নিকোলো ম্যাকিয়াভেলির মতে এই সমস্ত সম্মতির সম্পূর্ণ ক্ষমতা কার হাতে থাকে? আমগো হাতে, আমরা যারা জনগণ তাগো হাতে। এই সম্মতি আমরা যারে দিব সে হবে ক্ষমতাবান। এই সম্মতি আমরা যার কাছ থেকে ফেরত নিয়ে নিব, হ্যাঁ দৌড়ের উপরে থাকবো, দৌড়ের উপরে থাকবো। কাকায় দেখেন না দৌড়াইতেছে, এখন হ্যাঁ দৌড়াইতে দেন। তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের এই 2টা বিষয়ের ক্ষেত্রে আমরা যদি এবার সামারি টানলে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারবো, যে সম্মতি হইতেছে ক্ষমতা, আর সম্মতির মালিক আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ বিনিয়োগকারী। আমরা যারে সম্মতি দিব সেই ক্ষমতাবান, আমরা যার কাছ থেকে সম্মতি উঠাই নিব হ্যাঁ থাকবো দৌড়ের উপরে। এইবার আসেন আমরা আজকের বিষয়টায় যাই। আজকের বিষয় কি? পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের অসাধারণ সাংগঠনিক সফলতা। এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন যে সম্মতি আমরা যাদেরকে দিতেছি তারাই ক্ষমতাবান হইতেছে, আর যাদের কাছ থেকে আমরা সম্মতি সরাই নিতেছি তারাই দৌড়ের উপরে থাকতেছে। আসেন আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের সাংগঠনিক সফলতা নিয়ে এখন আলোচনা করি। আচ্ছা, কই মিয়া খলিফার ভাই ওই রাহাত খলিফাটা কই, বাটপাড়ের বাচ্চা কই, এটা আহে নাকে? আর একটু গাইলে যেতাম, অনেকদিন পরে একটু গাইলে যেতাম, ভালো লাগতো আর কি। যাই হোক, আসেন প্রথম পয়েন্ট দিয়ে শুরু করি। আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের একটা অসাধারণ সফলতা হলো যে ওনারা এই পর্যন্ত 24টা জেলায় তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করতে পারছেন। এটা আমাদের জন্য একটা বিশাল সফলতা। এক্সিকিউটিভ ফোরামের জন্য এটা একটা বিশাল সফলতা, পিএইচডি ফোরামের জন্য এটা একটা বিশাল সফলতা। মানে 24টা জেলায় আমরা হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পক্ষে আমাদের সিনিয়র কিছু ব্যক্তিদেরকে, পিএইচডি এবং এক্সিকিউটিভদেরকে সমন্বয়ের মাধ্যমে সম্মতি উৎপাদন করতে সক্ষম হয়েছি, যেটাকে আমরা একটু আগেই বলছিলাম যে সম্মতি মানেই ক্ষমতা। তো আসেন আমরা সেই জেলাগুলো সম্পর্কে একটু ধারণা নিই। গতকালকে আমরা যেটা দেখতে পেলাম যে 75 সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় পিএইচডি ফোরামের আহ্বায়ক কমিটি কিন্তু অনুমোদিত হয়ে গেছে।
এবং যেখানে আমাদের টুকু ভাই আহ্বায়ক হিসেবে এবং জমশেদ ভাই সদস্য সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। আমরা বিশ্বাস করি টুকু ভাই এবং জমশেদ ভাইয়ের দ্বৈত নেতৃত্বে রাজশাহী বিভাগের পিএইচডিরা একটা শক্তিশালী আহ্বায়ক কমিটি উপহার দেওয়ার মাধ্যমে পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করার মাধ্যমে ডেস্টিনিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, আমরা এই প্রত্যাশা করি। এটা হলো 1 নাম্বার। ইয়াকুব আলী রুবেল ভাই লিখছেন ওস্তাদ লাল সালাম। হ ওস্তাদ, আপনারেও লাল সালাম। আচ্ছা, তাইলে রাজশাহী বিভাগে আমাদের পিএইচডি ফোরামের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক কমিটি হয়ে গেছে আমাদের জিগরি লিডার কিরণ ভাই যেই কমিটির আহ্বায়ক। তার মানে ময়মনসিংহ বিভাগীয় আমাদের পিএইচডি ফোরামের কার্যক্রম অলরেডি সম্প্রসারিত হওয়া শুরু হয়েছে এবং কাজ শুরু হয়েছে। এর বাইরে আসেন আর কোন কোন জেলায় পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরাম তাদের সাংগঠনিক কার্যক্রম প্রসারিত করতে সক্ষম হয়েছে, আসেন আমরা এটা দেখি। শেরপুর জেলাতে আমাদের পিএইচডি ফোরামের এবং এক্সিকিউটিভ ফোরামের কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতরে আমি এক্সিকিউটিভ ফোরামের এইবার জেলাভিত্তিক কার্যক্রমগুলো একটু বলি। যেমন ধরেন শেরপুর জেলায় সমন্বয়ক হিসেবে SM সম্রাট শাহজাহান দায়িত্ব নিয়ে কাজ শুরু করছেন। বগুড়া জেলায় সমন্বয়ক হিসেবে মোহাম্মদ ইসমাইল হোসেন কাজ শুরু করছেন এক্সিকিউটিভ ফোরামের। পাবনা জেলায় এক্সিকিউটিভ ফোরামের সমন্বয়ক হিসেবে মোহাম্মদ আব্দুর রৌফ কাজ শুরু করছেন। তারপর কুড়িগ্রাম জেলায় আমাদের এক্সিকিউটিভ জনাব আব্বাস আলী ভাইয়ের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ময়মনসিংহ জেলায় জিয়াউল কবির সোহেল ভাইয়ের নেতৃত্বে সমন্বয়ক হিসেবে ময়মনসিংহ জেলায় এক্সিকিউটিভ ফোরামের কাজ শুরু হয়েছে। নাটোর জেলায় আমাদের সোহেল রানা ভাই আহ্বায়ক হিসেবে 7 সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে নাটোর জেলায় কাজ শুরু হয়ে গেছে। আমাদের মিরপুরের মনির ভাই, ওই যে জিগরি মনির ভাই, ওই যে ডিটুকে ব্যাকগ্রাউন্ডে কাকারে যে বাইরাইছিল, কাকারে যে ওপেন চ্যালেঞ্জ দিছিল, তো এই মনির ভাইয়ের এই ওপেন চ্যালেঞ্জ নেওয়ার সাহস ওই বাটপারের কিন্তু হয় নাই। এই বাটপার মনির ভাইয়ের কাছ থেকে 2টা গাছের প্যাকেজ বেচা 50,000 টাকা যে নিছিল, নিয়া দুদকে জমা দেয় নাই। মনির ভাই এই কথা কিন্তু কইছে, এই মনির ভাইয়ের চ্যালেঞ্জ নিতে পারে না এই বাটপারে, বাকিদের চ্যালেঞ্জ কি নিব? যাই হোক, মনির ভাই কমেন্ট করছেন, তাহলে তো জয়ের দ্বার প্রান্তে। ইনশাআল্লাহ আমরা জয়ের দ্বার প্রান্তে, শুধুমাত্র আনুষ্ঠানিকতাটুকু বাকি, ডোন্ট ওয়ারি। যাই হোক, নাটোর জেলায় যেই দায়িত্ববান ব্যক্তি আমাদের সোহেল রানা ভাই আহ্বায়ক হিসেবে 7 সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে কাজ করতেছেন। আমাদের জামালপুর জেলা আহ্বায়ক কমিটি হিসেবে আব্দুল ওয়াদুদ ভাই 7 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি নিয়ে কাজ করতেছেন। গেল এটা। এবার দেখেন আসি আর কি কি জেলায় আমরা পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের সদস্যরা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন। আমাদের একটু আগে যে কমেন্ট করলেন গৌস উদ্দিন মোহাম্মদ জুবায়ের ভাই, সিলেট জেলা আহ্বায়ক হিসেবে 7 সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে উনি কাজ করতেছেন। জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটি করা হয়েছে, যেখানে আমাদের শাহিনুর ইসলাম ভাই 6 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। 7 সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি হয়েছে, যেখানে আহ্বায়ক হিসেবে আমাদের শহীদুল ইসলাম খোকন ভাই আছেন, যিনি ফেসবুকে সরব এবং যার ফেসবুকের অ্যাক্টিভিটিস আপনারা দেখতেছেন। 11 সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটির মাধ্যমে মেহেরপুর জেলায় এক্সিকিউটিভ ফোরামের সাংগঠনিক কার্যক্রম চলতেছে, যেখানে আহ্বায়ক হিসেবে আছেন আমাদের জুবায়েদ আহমেদ শাম্মী ভাই, উনিও ফেসবুকে অ্যাক্টিভ এবং উনার মাধ্যমেও আপনাদের কার্যক্রম, আমাদের কার্যক্রম, সকলের কার্যক্রম কন্টিনিউ হইতেছে। পিরোজপুর জেলায় সমন্বয়ক হিসেবে আমাদের নুরুল আমিন শিকদার ভাই দায়িত্ব নিয়ে কাজ করতেছেন। খুলনা জেলার আহ্বায়ক হিসেবে আমাদের এনামুল হক ভাই দায়িত্ব নিয়ে কাজ করতেছেন এক্সিকিউটিভ ফোরামে। জামালপুর জেলায় আমাদের আব্দুল ওয়াদুদ ভাই জেলা আহ্বায়ক হিসেবে কাজ করতেছেন। রংপুর জেলায় আহ্বায়ক হিসেবে আমাদের মাহবুব হোসেন ভাই কাজ করতেছেন, এক্সিকিউটিভ ফোরামের কথা বলতেছি। নীলফামারী জেলা এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়ক হিসেবে মোহাম্মদ খায়রুল ইসলাম ভাই কাজ করতেছেন। পটুয়াখালী জেলার আহ্বায়ক হিসেবে এক্সিকিউটিভ ফোরামের মুস্তাফিজুর রহমান সুজন ভাই দায়িত্ব নিয়ে কাজ করতেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়ক হিসেবে নজরুল ইসলাম ভাই কাজ করতেছেন। গাজীপুর জেলার আহ্বায়ক হিসেবে রাসেল হাসান টিপু ভাই কাজ করতেছেন। নারায়ণগঞ্জ জেলায় আহ্বায়ক হিসেবে ইউসুফ আলী প্রধান, উনি কাজ করতেছেন।
কক্সবাজার জেলা আহ্বায়ক হিসেবে ইউসুফ রানা ভাই কাজ করতেছেন। ভোলা জেলা আহ্বায়ক হিসেবে মাকসুদুর রহমান ভাই কাজ করতেছেন। চাঁদপুর জেলা এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়ক হিসেবে কাজী মোজাম্মেল হোসেন ভাই কাজ করতেছেন। এবং আমাদের এই 24টা জেলায় পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরাম এর সাংগঠনিক কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে এবং এর কিছু দৃশ্যমান রেজাল্টও আমরা দেখতেছি। যেমন ধরেন আমাদের উদাহরণস্বরূপ যদি দেই, যেমন ধরেন আমাদের নাটোর জেলার যে সোহেল রানা ভাই, উনি কিন্তু এখন ওনার টিম নিয়ে অ্যাক্টিভ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এবং আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সার্বিক কার্যক্রমের সাথে উনি কিন্তু সম্পৃক্ত। এর বাইরে আমাদের মেহেরপুরের জুবাইদ আহমেদ শাম্মী ভাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ। গাইবান্ধার শহীদুল ইসলাম খোকন ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ। সিলেট জেলার গৌসুদ্দিন জুবায়ের ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ। এর বাইরে আরো অনেকেই এখন কিন্তু অ্যাক্টিভ হচ্ছেন। কুড়িগ্রাম জেলার আমাদের আব্বাস আলী ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ। আমরা আশা করছি বাকি যেই জেলাগুলোতে আমাদের আহ্বায়ক হিসেবে এক্সিকিউটিভ ফোরামের যারা দায়িত্বে আছেন, পিএইচডি ফোরামের যারা দায়িত্বে আছেন, আশা করছি বাকি যেই 20, 22, 24টা জেলা আছে এই সমস্ত জেলার দায়িত্বশীলরা আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হবেন এবং পিএইচডি ফোরাম এক্সিকিউটিভ ফোরামের হাতকে শক্তিশালী করবেন। একই সাথে আমাদের অনারেবল সিওও এবং আমাদের অনারেবল চিফ কোঅর্ডিনেটর এবং একই সাথে আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া সহ হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করবেন এবং 173-এর 22-এর চূড়ান্ত বাস্তবায়নে এই 24টা জেলার সাংগঠনিক কার্যক্রমের যারা দায়িত্বশীল আছেন পিএইচডি ফোরামের এবং এক্সিকিউটিভ ফোরামের, আশা করছি ওনারা প্রত্যেকেই আরো সিরিয়াস এবং আরো অ্যাক্টিভ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি তৃণমূলে কাজ করবেন এবং ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে আরো বেশি শক্তিশালী করবেন। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। এখন দেখেন, এই যে 24টা জেলায় আমাদের যে কমিটি হলো, এটা কি চারটিখানি কথা? এটা কি পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের সহযোগিতা না? অবশ্যই এটা পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের সহযোগিতা। আর যেই কয়টা হচ্ছে দালালের বাচ্চা আছে, ওই দালালের বাচ্চা এগুলার দেখা মাত্রই ওইগুলার দৌড়ের উপরে রাখবেন আর ওইগুলার লাথি উষ্টার উপরে রাখবেন এবং যে দালালগুলো আছে ওইগুলারে আগামীতে আমরা এদের প্রত্যেকের এগুলো চিহ্নিত করে রাখছি এবং এদের প্রত্যেকের এগুলো চিহ্নিত করা আছে। সময় মতো যথাসময়ে সব বাঞ্চতকে ধরা হবে, জাস্ট শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই যে জেলা ভিত্তিক যে সাংগঠনিক কাজগুলো চলতেছে সেই সাংগঠনিক কাজগুলোকে আরো শক্তিশালী করা, পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের হাতকে আরো বেশি শক্তিশালী করা। আমরা যেখানে যেই জেলার দায়িত্ব পাইছি সেই জেলাটাকে গোছানোই এখন আমাদের কাজ। সেই জেলার এক্সিকিউটিভদেরকে একত্রিত করাটাই আমাদের কাজ, পিএইচডিদেরকে একত্রিত করাটাই আমাদের কাজ। আশা করি আমাদের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সাংগঠনিক দূরদর্শিতা এবং নেতৃত্বের শক্তিতে বলিয়ান হয়ে এই 24টা জেলায় খুব অচিরেই সাংগঠনিক কার্যক্রম আরো প্রসারিত হবে এবং একই সাথে যেই জেলাগুলায় সাংগঠনিক কার্যক্রম এখনো প্রসার হয়নি সেই জেলাগুলোতেও আমরা আগামীতে পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের সাংগঠনিক কার্যক্রম দেখতে পাবো ইনশাআল্লাহ। এনিওয়ে, এবার আসেন আমরা আসি আরেকটা আলোচনায়। সেটা হলো ওই যে বাটপাড়ের যে দালাল যেগুলো আছে এগুলা তো আসোদা মূর্খ চোদা। এগুলা কি কয় জানেন? ইদানিং দেখলাম দুই একটা কইতাছে যে আমগরে নাকি বেতন দিয়া নাকি পালা হইতেছে এবং আমগরে নাকি আলিস থেকে বেতন দেয় আর এর বিনিময়ে নাকি আমরা কথা কই। এগুলো তো মূর্খ চোদা, ফকিন্নি, আচোদা। এইগুলার ওই যে ওর বাপেরা পিছন দিয়ে গোয়া মারে আর কিছু টাকা টোকা দেয়। তো আসলে নীতি এবং নৈতিকতার ভিত্তিতে কোনো অর্থ ছাড়াই যে আসলে হক এবং ইনসাফের কথা বলা যায়, এই ফকিন্নি চোদা, আচোদা, মূর্খ চোদাগুলো তো এগুলো জানে না। এগুলোর তো ওই যে ওর বাপের গোয়া মারা খায়, রোহানি বাপের গোয়া মারা খায়। আর হইলো কিছু ওই যে হাড্ডি পায়, কুত্তা যেরকম হাড্ডি না দিলে কাজ হয় না, এগুলো তো কুত্তা। এগুলো হইতেছে রাস্তার নেরি কুত্তা যেগুলা ঘেউ ঘেউ করে, আর ওই যে হাড্ডি দিলে কুত্তাগুলা একটু ওই নেরি কুত্তার মতো খিউ 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 করে চিল্লায়। তো এগুলা ইদানিং কয় আমরা বলে বোর্ডের কাছ থেকে আমরা বলে বেতন পাই বলে আমরা কাজ করি। আসলে এগুলো তো মূর্খ আর ফকিন্নি,
এগুলার তো ধরেন ওই যে ওর বাপের কাছ থেকে টাকা লিয়া চলা লাগে, তো এইগুলা সবারই ওই একই কথাই মনে করে আর কি। তোরা তোরা তো তোর বাপ আর তো ওই যে তোর রুহানি বাপ গো গুয়ামারা খাঁচার টাকা লইয়া তো ওই যে ওই ফৈকরা জীবন যাপন করস, বাকিদেরও এরকম ফৈকরা মনে করার দরকার নাই। আমরা হক এবং ইনসাফের কথা কই, হক এবং ইনসাফের কথা কইতে, নীতি নৈতিকতার কথা কইতে কোনো টাকা লাগে না। আর ওই যে তোরা যে দালালি করস, এর লেগে তগো ওই যে কিছু টাকা টুকা তো করে দেওয়া লাগে আর কি। তা সবাই রে তগো মতো ফৈকরা আর মূর্খ চোদা মনে করস কেন? এনিওয়ে আসেন আমরা এবার কি কম ভাই, মেজাজ খারাপ হয় এগুলার কথাবার্তা শুনলে, মেজাজ খারাপ হয়। এগুলো তো ধরেন আপনার মূর্খচোদা, তো ধরেন আপনার ওই যে দেখবেন এগুলো এতটাই ফকিন্নি এবং এতটাই মূর্খচোদা, 2 কলম লেখার মুরুদ নাই। ওই যে ওর বাপে একটা লেখা দেয় আর সব ফকিন্নির আসোদাগুলা খালি কপি পেস্ট কপি পেস্ট। এগুলো তো মূর্খচোদা, জীবনে তো একটা কলম ধরে নাই, এগুলা 2 কলম লেখার যোগ্যতা নাই, মূর্খ অশিক্ষিত। এগুলা খালি ওই বড় শয়তানে একটা লেখা দেয় আর এগুলো খালি কপি করে, দেখবেন সব আইডিতে একই খালি কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। শালা ফকিন্নিরা কপি পেস্ট আমার আজকে মূর্খচোদা। যোগ্যতা থাকলে 2 কলম লেখিস, পারলে আমগো বয়ানের কাউন্টার বয়ান দিস। আমরা তোরা 1 সপ্তাহ ফাইজলামি করবি, 1 সপ্তাহ লাফালাফি করবি, আমরা সপ্তাহে একটা ভিডিও দিয়া তোকে সব বাটপারি সাইজ করে দিব, বাল ফালাইস পারলে। এনিওয়ে খারাপ কথা তো কইতে চাই না, কিন্তু এই যে এগুলার আসোদাগিরি দেখলে মেজাজ খারাপ হয়ে যায় আর কি। যাই হোক, এবার আসেন আমাদের ধন্যবাদ পর্ব এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু কথা বলে দিয়ে আজকের আলোচনা শেষ করে দিব। ধন্যবাদ পর্বের ক্ষেত্রে আমি আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া আপনার উদ্দেশ্যে কিছু কথা দিয়ে শুরু করতে চাই। আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে এই হাইকোর্ট নিযুক্ত বোর্ডের 173/22 রায় বাস্তবায়নে যা যা কাজ করা দরকার আপনি নিঃসন্দেহে সেই কাজ চালাই যান। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী এখন পরিষ্কার হয়ে গেছে আসলে সমস্যাটা কোন জায়গায়। অতএব আপনি আপনার মতো করে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের 173/22 রায় বাস্তবায়নে যা যা কাজ করার আপনি চালাই যান, আমরা আপনার সাথে আছি। আপনাকে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সমস্ত কার্যক্রম এই পর্যন্ত আগায় নেওয়ার জন্য আমরা আপনাকে লাল সালাম জানাই। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনাকে লাল সালাম, অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান ডেস্টিনি 2000 লিমিটেড। অবশ্যই লাল সালাম এবং কৃতজ্ঞতা আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি লাল সালাম। আপনার সর্বশেষ ডিটুকে ব্যাকগ্রাউন্ডে শামীম ভাইয়ের যে 2টা প্রোগ্রাম আমরা দেখছি, খুব চমৎকারভাবে আপনি সার্বিক বিষয়গুলো তুলে ধরছেন। ওই দালাল বাটপারের দালালগুলো, এগুলো তো আপনার কথা নিয়ে তো কোনো কাউন্টার নাই, এগুলো এখন হুদাই খালি চিল্লায়, কয় এই আমরা বলে কাজে বলে বাধা দিতেছি, আমরা যদি কাজে বাধা দিই তাইলে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কাজটা করতেছে কেডা? আমরা বলে কাজে বাধা দিই, মানে আমাদের কারণে বলে এর কোন বাপে বলে কাজ করতে পারে না, এগুলো যে দালাল গুলাই লাগতেছে আর কি। যাই হোক, আপনার ডিটুকে ব্যাকগ্রাউন্ডের 15 এবং 16 2টা প্রোগ্রামে আমরা দেখছি, এই প্রোগ্রামগুলো চমৎকারভাবে আপনি এই বিষয়গুলো তুলে ধরছেন। আপনার প্রতি এখন বিনয়ের সাথে একটা অনুরোধ করব, আমি অনেক আগে থেকেই বলতেছি আমাদের একজন অফিসিয়াল স্পোকস পারসন দরকার। তো আমি আবারও অনুরোধ করব জনাব আশরাফুল আমিন, আপনি আমাদের হাইকোর্টের এই অ্যাপয়েন্টেড যে বোর্ড, সেই বোর্ডের পক্ষে আপনি যেহেতু সমন্বয় করতেছেন, আপনি দয়া কইরা ডেস্টিনি 2000 লিমিটেডের অফিসিয়াল স্পোকস পারসন হিসেবে আমাদেরকে প্রতি সপ্তাহে দয়া করে একবার কইরা ব্রিফ করেন। এতে কইরা আমাদের বিনিয়োগকারীদের জন্য এই জিনিসটা আরো বেশি সুবিধা হবে। যেমন ডিটুকে ব্যাকগ্রাউন্ড 15 এবং 16তে আমরা যে মেসেজগুলো পাইছি, এই মেসেজগুলো পাওয়াতে আমরা কিন্তু এখন অনেকগুলো বিষয় কিন্তু ক্লিয়ার। তো এইভাবে প্রতি সপ্তাহে 1-2 বার করে যদি আপনি আসেন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, এবং স্পোকস পারসন হিসেবে যদি আমাদেরকে কিছু মেসেজ থ্রো করেন, তাহলে এটা ডেস্টিনির জন্য খুবই উপকার হবে। অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনাকে আবারও লাল সালাম এবং আশা করছি আমাদের এই আবেদনটুকু আপনি বিবেচনা করবেন। তলবি সভার 2 জন কারিগরের ভিতরে একজন চলে গেছেন, জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত। ওনার রুহের মাগফিরাত আবারও কামনা করছি এবং ওনার আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করছেন এই দোয়া করছি। আর তলবি সভার আরও একজন কারিগর আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, ওনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তলবি সভার ক্ষেত্রে ওনারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তলবি সভার ধারাবাহিকতায় আজকের এই পর্যায়ে ডেস্টিনিকে নিয়ে আসার ক্ষেত্রে। আমাদের অনারেবল অল ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন তাদেরকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের তিনজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমরা আপনাদের কাছ থেকে যে সাপোর্ট পেয়েছি, বিশেষ করে তলবি সভার পর থেকে এই পর্যন্ত আপনারা এই বোর্ডকে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন এবং অর্থও দিয়েছেন, এই জন্য আপনাদের তিনজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি একটা লিডিং রোল প্লে করার মাধ্যমে প্রবাসে থেকে সমস্ত ইতিবাচক কাজগুলো করার ক্ষেত্রে একটা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যারা এই মুহূর্তে ডেস্টিনি চালুর ক্ষেত্রে সত্যিকার অর্থে কাজ করছেন এবং অফিসে সময় দিচ্ছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর যে দালালের বাচ্চাগুলা বাটপারের দালালি করতেছে আর অফিসে না আইসা পেছন থেকে তামসা করতেছে, ঘুটু করতেছে, এদের জন্য কোনো ধন্যবাদ নাই। সময় মতো এই দালালগুলাকে যথাসময়ে ধরা হবে, ওরা দৌড়াইতে থাকুক। পিএইচডি ফোরামের এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা যে আপনারা অলরেডি 24টা জেলায় আপনাদের সাংগঠনিক কার্যক্রম প্রসারিত করার মাধ্যমে ডেস্টিনির কার্যক্রমকে এবং হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, এর বাইরে আরও যারা দায়িত্বশীল আছেন, ওয়াসিম ভাই আছেন, সাইদ ভাই আছেন, হিরো ভাই আছেন, এমদাদ ভাই আছেন, আসাদ ভাই আছেন, আর তারপরে আরও যারা যারা কাজ করতেছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এক্সিকিউটিভ ফোরামের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা। এবং এর বাইরে আমাদের বিভিন্নভাবে ক্যামেরার পেছনে থেকে যারা বিভিন্নভাবে বিভিন্ন মেসেজ দিয়ে, বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আজকে প্রথমে যেই কথাটা বলবো যে আপনারা আমাদের যে ওয়েবসাইটটা, নতুন যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা ভিজিট করবেন। এখানে গেলে আপনারা এখন অনেক মেসেজ পাবেন, আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের রায় থেকে শুরু করে আমাদের ট্রেড লাইসেন্স, আমাদের মানে সার্বিক যত ডকুমেন্টারি এভিডেন্স আছে এবং অনেকগুলো মেসেজ আছে, এগুলো আপনারা ওই ওয়েবসাইটে আপনারা পাবেন। সেই ওয়েবসাইটে আপনারা এটা খুঁজবেন। ওয়েবসাইটের ক্ষেত্রে এই বাটপারগুলা বলে যে এই ওয়েবসাইট বলে ভুয়া। আসেন এইটা নিয়ে একটা ছোট্ট তথ্য দিই। আচ্ছা দেখেন, 2012 সালের আগে এই যে দৈনিক ডেস্টিনি পত্রিকা যে চলতো, এটার ওয়েব অ্যাড্রেস কি ছিল? এটার ওয়েব অ্যাড্রেস ছিল www.doinikdestiny.com। তাহলে এখন যে বাটপারেরা যে ওয়েবসাইট চালাইতেছে, এটা হলো www.dailydestiny.com। তাহলে বাটপারের এই ওয়েবসাইটে তো ভুয়া। আসলে দেখেন, এগুলো তো মূর্খচোদা, ফকিন্নি, আসোদা। এগুলা ডোমেইন আর হোস্টিং এর বিষয়গুলো বুঝে না। ডোমেইন আর হোস্টিং এর বিষয়গুলো আমি সংক্ষেপে একটু আপনাদেরকে একটু কই। যেমন ধরেন, আপনি আজকে নয়াপল্টনে থাকেন, তাহলে আপনার বাসার ঠিকানা হইব নয়াপল্টন। এখন কালকে যদি আপনি সব ফার্নিচার লিয়ে ধানমন্ডি যানগা, তাহলে কালকে আপনার বাসার ঠিকানা হইব কি? ধানমন্ডি। কিন্তু ফার্নিচার যা আছে তাই তো থাকবো। তো এগুলো তো মূর্খচোদা। এগুলা ওই যে কয় এটা নাকি ভুয়া, এটা নাকি ভুয়া, এটা নাকি আসল না, মানে এগুলো তো মূর্খ। এই ওয়েবসাইটের ব্যাপারগুলা এগুলো আসলে মূর্খচোদা দেখে এগুলা বুঝে না কিছু। মানে আমি আজকে ধরেন এই ওয়েব অ্যাড্রেসে আমার ডাটা নিয়ে কাজ করতেছি, আমি কালকে এই ওয়েব অ্যাড্রেস না নিয়ে আমি আরেক ওয়েব অ্যাড্রেস দিয়ে যদি আমার ডাটাগুলা সেম ডাটা নিয়ে কাজ করি, তাহলে এটা ভুয়া হওয়ার তো কিছু নাই। ওই যে আমি আজকে পল্টনে আছি, কালকে আমি চলে গেলাম ধরেন ধানমন্ডি, তাহলে আমার ঠিকানা অ্যাড্রেসটা চেঞ্জ হবে, কিন্তু আমার ভিতরের ফার্নিচার যা আছে সব তো তাই থাকবে। তাহলে বাটপারের বাচ্চারা এটার কাছে ভুয়া। পরবর্তীতে আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন ওই ডেস্টিনির পরে কিন্তু হাইফেন সহ ওই অ্যাকচুয়াল যেই ওয়েব অ্যাড্রেস সেটা নিয়ে আসছেন, এরপরেও কয় এটা বলে ভুয়া। তাহলে ওই দালালের বাচ্চারা যে পত্রিকা চালাইতেছে, আগে ছিল দৈনিকডেস্টিনি.com, এখন তো dailydestiny.com, তাহলে তগো এটাও তো বেটা ভুয়া, তোরা তো বড় বাটপার। এগুলো দেখছেন, এই যে দৈনিক ডেস্টিনির ওয়েব অ্যাড্রেস যে চেঞ্জ হয়েছে, এই বাটপারের বাচ্চারা এটা কিছু কয়? কিছু কয় না। খালি লাগছে আমাগো কমরেড জনাব আশরাফুল আমিনের পিছনে, কয় হ্যাঁ বলে ভুয়া অ্যাড্রেস করছে। এই বাটপার গুলা সম্পর্কে আসলে মূর্খ আর আসুদা এগুলা সম্পর্কে আর কি কমু কন।
আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন এই যে এত এত কথা শুনতেছেন, এত এত সমালোচনার পরেও উনি দেখেন ঠান্ডা মাথায় কিন্তু ওনার কাজগুলো ঠিকই চালাই যেতেছে, এবং ডিটুকে ব্যাকগ্রাউন্ড 15 এবং 16-তে উনি কিন্তু সবগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করছে। এরপরও এগুলো তো মূর্খ, আর এগুলো তো ধরেন ওই যে এগো কাজই হইলো বিরোধিতা করা, মানে এগো কাজই হইলো যে সত্য মিথ্যা এত কিছু বুঝি না, রুহানি বাপে যা কইব তাই। ওই রুহানি বাপে একটা করে যে ওষুধ দেয় আর হেরাই ওষুধ ওই ট্যাবলেটটা গিলে আর হুদাই লাফায়। তো আমাদের যেই আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখন ছড়ায়া পড়ছে। এই আন্দোলন এখন কিন্তু আর তৃণমূলের একেবারে খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই আন্দোলন কিন্তু এখন আর কেন্দ্রীভূত নাই। এখন কিন্তু জনে জনে এই ডেস্টিনি 2000 লিমিটেডের বিরুদ্ধে যে ধরনের অন্যায় অনিয়ম হয়েছে গত এক যুগ, সেই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ শুরু করছে। এখন জেলায় জেলায় প্রতিবাদ চলতেছে, সামনে থানা থানায় প্রতিবাদ চলবে, এরপরে ইউনিয়নে প্রতিবাদ চলবে। এই আন্দোলন, আমাদের এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার এই আন্দোলন এখন কিন্তু তৃণমূলে ছড়াই গেছে। তো কাকা, আপনি যতই ডায়মন্ড নিয়ে মিটিং করেন আর যতই পিএইচডি ফোরাম টোরাম করার চেষ্টা করেন, লাভ হইতো না। এই আন্দোলন এখন তৃণমূলে ছড়াই গেছে, এটা আর বন্ধ করা যাবে না। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলতেছিল এবং চলবেই। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন 45 লক্ষ মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর হক এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে ডেস্টিনিতে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই। কারণ ডেস্টিনি কারো বাপের না।